গ্রাম্য মেয়ে, তাকে বিয়ে করতে বাধ্য হয় এক বড় লোকের ছেলে। বিয়ের পর কি কি ঘটে এই গল্পের মাধ্যমে আমি তুলে ধরেছি। চলুন তাহলে শুরু করা যাক। লেটস গো। Gentlemen, the show starts in 3, 2, 1, go! ফুলশয্যার রাতে স্ত্রীকে তুই বলে ডেকেছিলাম। বলেছিলাম, তুই আমাকে আপনি করে ডাকবি, কাছে ঘেঁষার চেষ্টাও করবি না কখনো। কারণ বউ ছিল পুরোটা কয়লা ড্রাম, কুচকুচে কালো তার গায়ের রং। বাসর ঘরে ঢুকে বিছানায় তাকিয়ে দেখি যেন একটা কালো কুকুর বসে আছে লাল ঘোমটা দিয়ে, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে গোল একটা টিপ। ওয়াক থু, কি বিচ্ছিরি সাজ! লাল কালোয় কি একটা অগোছালো সাজ! আলো বন্ধ করতেই বুঝলাম একটা অন্ধকারে কিমাকার মূর্তি শুয়ে আছে। নেহাত বিবাহ করেছিল, তাই রাতটা কাটিয়েছিলাম তার সঙ্গে। তারপর বিছানা থেকে তুলে দিয়েছিলাম তাকে। যৌতুক বিরোধী ছিলাম আমরা, তাই বাবার বক্তব্য ছিল বিনা যৌতুকে নিজের আত্মীয় কারোর মেয়েকে পুত্রবধূ করে আনতে হবে। তাই হাজারো অনিচ্ছা সত্ত্বেও গরিব বাবার বন্ধু কালো মেয়েকে বিয়ে করতে হলো আমায়। কলেজের সেলফি বয়ের এমন একটা বউ জুটল যে জীবনে বউকে নিয়ে আর কোনো দিন সেলফি তোলা যাবে না। বন্ধুরা অনুরোধ করতো বউ নিয়ে বেড়াতে আসতে, কিন্তু আমি নিয়ে যেতাম না। লজ্জা বলে বস্তু তো আছে নাকি? রাতে বাড়ি ফিরতাম দেরি করে, তখনও সে দেখি জেগে থাকতো, খাবার বেড়ে দিত। কথা বলতাম না আমি। কিভাবে বলি আপনারাই বলুন? ডিস্কোতে, বারে সুন্দরী মেয়ে দেখে বাড়িতে কি অমন আলকাতরা ভালো লাগে? ওর কি প্রয়োজন সেটা কোনো দিন জিজ্ঞাসা করিনি। বাড়িতে সবার জামা কাপড় কেনা হতো, খাবারও আছে, আর কি চাই? এইভাবে চলে যাচ্ছিল আমার জীবনটা। মাস দুয়েক পর সেদিন এক বন্ধু তার গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য কিছু কিনেছিল। সেটা আমাকেই পৌঁছে দিতে হবে এমনই অনুরোধ করল। অগত্যা অনেক রাতেও গিফটের বাক্সটা নিয়ে বাড়ি ফিরলাম আমি। দেখলাম সে সোফায় ঘুমিয়ে পড়েছে। ভাবলাম খেয়েছে তো। আমি না আসা পর্যন্ত আবার ওকে কোনো দিন খেতে দেখিনি। শুয়ে পড়লাম, কিন্তু মনটা বড় খচখচ করছে। ডেকে তুলে বললাম, খেয়ে তারপর শো। পরদিন সকালে গিফটের বাক্সটা খুঁজে দেখি বাক্সটা খোলা। ও ওটা খুলে ভেতরে যা ছিল ব্যবহার করতে শুরু করে দিয়েছে। ওর খুশি মুখ দেখে আর আমি কিছু বললাম না। বেচারি, কালো বলে কি আর সাজতে পারে না? নিজে হেসেছিলাম সেদিন। তারপর নতুন করে গিফট সাজিয়ে পৌঁছে দিয়েছিলাম বন্ধুর গার্লফ্রেন্ডের হাতে। একদিন হঠাৎ ও বমি করতে বুঝলাম ও মা হতে চলেছে। কিন্তু এটা কি করে সম্ভব? যার সাথে কোনো দিন একসাথে সময় কাটাইনি, একসাথে শুইনি, সে কি করে মা হতে পারে? মনটা বড় আনচান করতে লাগলো। তারপর মনে পড়ে গেল সেই শীতের বিকেলের দিনটার কথা। সে এক শীতের বিকেলে বাবা মা বেড়াতে গিয়েছিল গ্রামে। বাড়িতে আমি ও সে। সেই রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হয়েছিল আমাকে, কারণ বাড়িতে পুরো একা গ্রাম্য মেয়েটা। বলা যায় না ভূতের ভয়টা পায় নাকি। বাড়ি ফিরে শুনলাম রান্না হয়নি। কারণ জানতে চাইলে সে বলল, ভেবেছিলাম আপনি বন্ধুদের সাথে খাবার খেয়ে আসবেন, তাই দুপুরে কিছু ভাত রেখে দিয়েছিলাম, আমার ওটাতে হয়ে যাবে।
ফ্রিজ খুলে দেখলাম সামান্য ভাত। বললাম, চল আজ হোটেলে খাবি। ও যেতে চাইল না। আমি রেখেও যেতে পারছিলাম না, একা বাড়ি বলে। অবশেষে ওকে মানিয়ে দুজনে একসাথে প্রথমবার বাড়ির বাইরে পা রাখলাম। রাতের শহর যেন হাঁ হয়ে দেখছিল। আমি ওকে বললাম, হাত ধর, নাহলে ভিড়ের মধ্যে হারিয়ে যাবি। সেদিনই প্রথমবার আমার হাত ধরেছিল। আমার মন্দ লাগেনি। আমি ওর আঙুল ধরেছিলাম যাতে ও হারিয়ে না যায়। বলেছিলাম, শোন, হোটেলে গিয়ে আমাকে আপনি করে বলবি, তুমি করে বলবি না। ও মাথা নেড়েছিল। আচ্ছা। ও মাথা নাড়ল, কিন্তু হোটেলে খাবার সময় ও একবারও আমায় ডাকেনি। উল্টে আমিই বলেছিলাম, তুমি আর কিছু খাবে? এরমভাবে মূর্খ মেয়েটাকে নিয়ে আমার জীবন চলে যাচ্ছিল। ভালোই কাটছিল, মন্দ নয়। আমি ওকে কিছু শিক্ষা দিচ্ছিলাম, ও সেটা মাথা নিচু করে নিচ্ছিল। নিজেকে বেশ শিক্ষক শিক্ষক মনে হচ্ছিল। এরমভাবে চলে যাচ্ছিল আমার জীবনটা। সেদিন দেখি স্নো পাউডারের টিউব কেটে স্নো বার করছে। রেগে গিয়ে বললাম, স্নো ফুরিয়ে গেছে বলতে পারো না? মুখে কি কথা বেরোয় না? সেই দিনই সে প্রথম আমার কাছে শ্যাম্পু চেয়েছিল। আমি সেদিন ওকে নিয়ে মার্কেটে গেলাম কসমেটিক কিনতে। বন্ধুরা অনেকে দেখেছিল সেদিন, কিন্তু সবাই বৌদি বলে যথেষ্ট রেসপেক্ট করেছিল। সবাই 3 দিন পর আড্ডাতে আসার জন্য অনুরোধ করেছিল ওকে। 3 দিন পর আমিই ওকে নিয়ে গেছিলাম বাইকে চাপিয়ে। ওর জীবনে প্রথম লং ড্রাইভ এটা, আর ড্রাইভার ছিলাম আমি। আর আমারও আমার বউকে নিয়ে প্রথম লং ড্রাইভ। আজ জীবনে প্রথম ওর জন্য আজ ঈশ্বরের দরবারে হাত তুলেছি আমি। ও যেন সুস্থ থাকে, কারণ আজ ও মা হতে চলেছে, আমি বাবা হব। জানি না কোথা থেকে আজ এত কান্না আসছিল আমার চোখে। হাসপাতালে ওর কাছে বারবার ছুটে যাচ্ছিলাম। ও হাত ধরে যতবার বলছিল ওর ভয় করছে, ততবার বলেছি, ভয় পেও না, আমি আছি। সেদিনও ও কাউকে খোঁজেনি, শুধু আমায় খুঁজেছে। আমায় পাশে থাকতে বলেছে বারবার। আর আমি বারবার শার্সির ফাঁকে বারবার ওকে দেখছিলাম। সিজারে নেওয়া হয়েছিল ওকে, সন্তান পেলাম, কিন্তু ওকে পেলাম না। ওর দেহটা ধরে সেদিন খুব কেঁদেছিলাম। মনে হচ্ছিল নিজের হৃদয়টা ছিঁড়ে গেছে। আজও ওর ছবির সামনে বসে কাঁদি। ছুটে যাই শ্মশানে, যেখানে ওর দেহটা শায়িত করা আছে। চিৎকার করে বলি, ফিরে এসো তুমি। একটা রাত তোমার সাথে গল্প করে কাটাতে চাই। একটা সেলফি তোমায় নিয়ে তুলতে চাই। জানি ওকে ভালোবাসা দিতে পারিনি, কিন্তু আজও বুঝেছি কেন এখনো বুকের বাম পাশটা চিনচিন করে ব্যথা করে ওর জন্য। আজ বসে আছি ওর মৃত ছবিটার পাশে। ও তো নিজের দায়িত্ব থেকে মুক্তি পেয়ে গেছে, আর আমাকে দিয়ে গেছে একটা বড় গুরু দায়িত্ব। আমাদের সন্তান অতুলকে দিয়ে গেছে আমার হাতে। আজ মৃত্যুর 1 বছর পূর্ণ হলো ওর মায়ের। আজ ওর মৃত্যু দিবস। অতুল মালা দিচ্ছে ওর মায়ের গলায়। আশীর্বাদ করো তোমার সন্তান যেন একটা দেশের মানুষ হয়ে ওঠে। তোমার সন্তান যেন একটা মানুষের মতো মানুষ হয়ে ওঠে।
উপর থেকে এইটাই আশীর্বাদ করো। কালো মেয়ের জীবন সংগ্রাম গল্পটি এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। গল্পটা করতে অনেকটা পরিশ্রম করতে হয়েছে, তাই আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানাতেন সত্যি খুব ভালো লাগতো, নিজেকে উৎসাহ মনে করতাম।